তন্ত্রমতে একটা চার্ট করেছিলাম যেন ও একটা সন্তান ভাগ্য পায়। আমার মনে হয়েছিল সন্তান ভাগ্যটা অনেক বেশি। বাচ্চাটা যে বলেছিল আপনাদের যে ওনার যদি আজবাইনটা রিডিং হয় তাহলে আমার কষ্টটা বুঝতে পারবে। তো এই সাদা টপ টাইপের তা ওরকম পাতলা একটা পটা আছে, সেটাও না রাগ হচ্ছে, বলছে ওটাও তুমি খুলে ফেলে, তখন আর দুজন আমরা বাধা দিই। সত্যটা ভয়ঙ্কর। মেডিটা ভিজনতে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সুপর্ণা। আমাদের কাছে আজকে এসেছেন পার্বতী দি, যিনি আমাদের অনেক পুরনো গেস্ট। আগেও আপনারা দেখেছেন। আজকে অনেক সময়ের অভাবে উনি আসতে পারেননি, তাই আজকে অনেকদিন পর এসেছেন ওনার কিছু লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। ডিরেক্ট পার্বতী দির কাছেই চলে যাই। কেমন আছো দিদি? নমস্কার, ভালো আছি। তারপর বলো, এতদিন হ্যাঁ। কবে থেকে তোমাকে বলা হচ্ছে আসার জন্য, তুমি তো সময়ই পাচ্ছিলে না। সময় হচ্ছে আজকে না। অনেকদিন পর সময় পাওয়া গেল। তো যাক, সময় হচ্ছিল না, ছেলের একটা ভাইটাল পরীক্ষা ছিল, হ্যাঁ ছেলে বোর্ড যার জন্য দিয়েছে। সময় হয়নি। যাই হোক, এখন রেজাল্টও বেরিয়ে গেছে, পাসও করে গেছে। হ্যাঁ। এখন একটু সময় আছে, ফ্রি আছি। ফ্রি আছো। তা তুমি যে আমাকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলে, গল্পটা শেয়ার করছিলে, সেটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। একদম। তো তার আগে একটু ছোট্ট কথা বলে নি, আমি যেহেতু গল্পটা আগেই শুনে নিয়েছি, গল্পটা ছোট্ট একটা হেডিং হচ্ছে পাপ বাপকেও ছাড়ে না। ডিরেক্ট আমি পার্বতীদির কাছেই চলে যাই। একদম। তো আমার একটা ছোটবেলার লাইফ স্টোরি শেয়ার করছি। আমার এক বান্ধবীর সাথে হওয়া অন্যায় কথা। তো আমরা 3 বান্ধবী ক্লাস 5-এ পড়ি, তখন এক জায়গায় পড়তে যেতাম, এক কোচিংয়ে। আমাদের 3 জনকেই দিদিভাই পড়াতেন, মানে দিদিমণি বলতাম তখন, দিদিমণি পড়াতেন। তো ভালোই পড়াতেন উনি। তা ওনার মাঝে বিয়ে ঠিক হয়ে যায়, এবং ম্যাডামের বিয়ে ঠিক হয়ে যায়, এবং তা সে বলে যায় আমার বোন পড়াবে। তোমাদের তখন 5-এর এক্সাম 15-20 দিন বাকি, ফাইনাল এক্সাম। উনি কি স্কুল টিচার? না, উনি প্রাইভেট টিচার। আচ্ছা। এমনি কোচিংয়ে, বাড়িতে কোচিংয়ে পড়াতেন, স্কুল টিচার না। তা ওনার বোন তখন ফার্স্ট ইয়ার পড়েন, আর আমরা 5-এর ফাইনাল দেব। তা ওই টাইমে উনি ওনার বোনের কাছে দিয়ে যান। এবার ওনার বোনের কাছে পড়তে যেতাম 3 জন, একটু যতক্ষণ না আসে হাসি ঠাট্টা গল্প আড্ডা করতাম। আচ্ছা। তো এরকম উনি পড়া রোজ চাইতেন, বলতেন ভালো সামনে পরীক্ষা, পড়াটা দাও। তা পড়া না পারলে চিমটি কাটতেন, বড় বড় নখ ছিল হাতে, খিমচি করতেন, চিমটি কাটতেন। আমার হাতেও খিমচির দাগ ছিল, মাঝে মাঝে পড়া হতো না। ছোট বলে কি, মানে আপনারা অনেক ছোট আমরা ছিলেন? ছোট, উনি খিমচি মারতেন। আচ্ছা, টিচার। টিচার। ওকে। জানি না কেন, ওনার কোনো ডিস্টারবেন্স ছিল না, জানি না। আমাকে পড়া না পারলে নখ দিয়ে খিমচি কাটতেন। এটা কি ধরনের হ্যাঁ, শাস্তি? এটা ওনার কাছে পানিশমেন্ট। আচ্ছা। আর নখের ছাপও পড়তো। মা বলতো বাড়িতে গেলে কিসের নখের ছাপ পড়ে, আমাকেও বলতো, ওদেরকেও বলতো। তা আমরা কিছু বলতাম না। এটা তো খুব আবার বলতো, হার্মফুল। হ্যাঁ হার্মফুল, এবং বলতো যে বাড়িতে বললে আমি আর পড়াবো না। একবার বলেছিলাম, মানে ম্যাডাম বলতেন? প্রতিবাদ হয়েছিল একবার, যে মাকে কিন্তু বলেছি, মা বারণ করেছে। তা উনি বলছে যে এরকম বললে আমি আর পড়াবো না, তোমাদের কিন্তু সামনে পরীক্ষা। তা এবার ওনাকে তো আমরা 3 জন কেউ পছন্দ করছি না, তখন বাধ্য হয়ে ফাইনাল পরীক্ষার জন্য ওনার কাছে পড়ছি। তো তিনজনই কি আপনারা একই স্কুলে পড়তেন? একই স্কুল না, আলাদা আলাদা স্কুল। আচ্ছা, ক্লাসটা একই? ক্লাসটা একই। আচ্ছা। এবার বন্ধুত্ব হয়েছিল ওনার বাড়িতে গিয়েই। আচ্ছা আচ্ছা, এবারে ওনার উপর রাগ একটা ছিল। তো আমার এক বান্ধবী হট করে বললো, ওনার দিদি অনেক সুন্দর, ব্যবহারও সুন্দর, উনি ভালো না, খিমচি কাটে, নখ দিয়ে চিমটি কাটে, তারপর দেখতে শুনতেও ভালো না। দেখতে ওনার দিদি দেখতেও সুন্দর ছিল, ব্যবহারটাও সুন্দর ছিল। এই কথাটা আমার বান্ধবী বলেছে, এবং তার মা শুনেছে, মানে কাকিমা, আমার দিদিমণির মা, মানে আমি কাকিমা বলে ডাকতাম। তো শুনেছে।
শুনে এবার বলে দিয়েছে দিদিমণিকে। যাই হোক, আবার উনি তো রাগ আছে আমাদের ওপরে, ও বলেছে আমরা হেসেছি। তা এবারে আমি বান্ধবীর নাম নিলাম না, এবার ওকে বললো একদিন হট করে তুই পড়া পারিসনি, তোকে একটা পানিশমেন্ট দেবো, তুই ড্রেস খুলে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাক। বাথরুমটা আলাদা ছিল, জামা কাপড় খুলে বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাক। বাথরুম পায়খানা তখনকার দিনে আলাদাই হতো, ওনাদের আলাদাই ছিল। তা কিছুতেই সে তো রাজি না। তার মা বলছে হ্যাঁ খোলো না, খোলো, তুমি তো একটা অন্যায় করেছো। তুমি তাকে বলেছে আমার বান্ধবীটিকে যে রূপচর্চা নিয়ে এত কিছু কথা বললে, তা তোমার দিদিমণি সব শুনেছে, তোমার পানিশমেন্ট তুমি পড়া পারোনি বলেই দিয়েছে তার মা যে ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করো। তার স্কার্ট টপ পরা ছিল, এখনো আমার মনে আছে। স্কার্ট টপটা খুলেছি, তার ভিতরে টেপ জামা পরা থাকতো তখনকার দিনে, আমাদের সময়কালে। তো ওই সাদা ফ্রক টাইপের আর কি। তা ওইটা পরা ছিল দেখে সেটাও না রাগ হয়েছে, বলছে যে ওটাও তুমি খুলে ফেলো। তখন আর দুজন আমরা বাধা দিই। তখন আমরা বলি কেন দিদিমণি, আমরা কিন্তু ওর মাকে বলে দেবো। বলে তাহলে এক্ষুনি বাড়ি চলে যাও। তো আমাদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তো বাড়ি যাওয়ার আগে রাস্তায় আমার মুখের কথা ছোট দিয়ে খুব লাগে, কাউকে যদি আগে কিছু বলি টেম্পার্ড হয়ে তো লেগে যায়। আবার ভালোবেসে কিছু আশীর্বাদ করলেও লাগে, এটা আমি জানি ছোট দিয়ে। তো আমি বলেছিলাম যে আজ তোকে যে শাস্তিটা দিল, ওনার কোনোদিনও যদি ওনার বিয়ের সম্বন্ধ দেখছে বাড়ির দিয়ে, ওনারও দিদির যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওনার বাবা নেই ওই দিদিমণির, তা ওনারও সম্বন্ধ দেখছে, তা ওনার মেয়ে হলে উনি বুঝবে। ওনার যদি আজ বাদে কাল মেয়ে হয় তাহলে আমার কষ্টটা বুঝতে পারবেন। তো এই প্রায় 2 থেকে 3 বছর আগে আমার বান্ধবী ফোন করে, জানিস পার্বতী, তুই যে টিচারের কথা বলেছিলি, আমার পাড়ায়, আমার শ্বশুরবাড়ি পাড়ায় বিয়ে হয়েছে এবং ছেলে ছেলে করে 3টি মেয়ে হয়েছে ওই ম্যাডামের। এবার ছেলে শ্বশুরবাড়ির চাপ ছিল ছেলের। আচ্ছা, এবার 3টে মেয়ে এবং শাশুড়ির অত্যাচারও সহ্য করতে হয়। মেয়েগুলোকে কি না ওনাকে, যেহেতু বংশধর এক ছেলেকে বিয়ে করেছে এবং মেয়ে হয়েছে, তাই ওনাকে আজকের দিনে এটা অন্যায় একরকম যে বৌমাকে ছেলের জন্য অত্যাচার করা। কিন্তু ওই যে একটা কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না, তুমি যেটা বললে সেটাই আমি আজকে বলবো যে ওনার কর্মফল উনি ভোগ করছেন। অ্যাকচুয়ালি সেটাই, মানে বাচ্চাটা যে বলেছিল আপনাদের যে ক্লাস 5 মানে তো ইনোসেন্টই, ও তো ভেবে বলেনি। ওটা জাস্ট চিমটি কাটতো বলে রেগুলার ও একটু রাগ করেই বলেছিল যে দিদিমণি, বড় দিদিমণি ভালো পড়াতেন এবং দেখতে সুন্দর, ব্যবহারটাও সুন্দর ছিল, এগুলোর জন্য অত বড় পানিশমেন্ট দেওয়া উচিত হয়নি। একটা নারীর সম্মানহানি করা, যতই হোক বাচ্চা হোক, উচিত না। তাও ক্লাস 5 মানে অনেকটাই বড়, একদম ছোট বাচ্চা তো নয়, ছোট বাচ্চাও না আবার খুব বড়ও না। যাই হোক, হোয়াটএভার। তো আরেকটা ঘটনাও শেয়ার করি। আমি তো ছোটবেলার দিয়ে পাচ্ছি শ্বাস। তো আমার বাবা মাও খুব দক্ষিণেশ্বরে যেতেন এবং ভক্ত। ছোট দিয়ে প্রতি মাসে দক্ষিণেশ্বর যাই। তো বাবা মাইনে পেয়ে পুজো দিতে নিয়ে যেতেন। তো যেতাম তা সবাইকে বললাম দক্ষিণেশ্বরে মানত করলে পাশ করা যায়, পাশ করে ক্লাসে পাশ করা যায়, পরীক্ষা পাশ করে ওঠা যায়। আমি কিন্তু লাস্ট মাস পরে প্রতি বছর পরীক্ষা পাশ করে উঠি এবং 50-60% নাম্বার থাকে আমার। খুব ভালো স্টুডেন্ট না। সবাইকে বললাম তোরাও গিয়ে মানত কর, পুজো দিয়ে আসবি গিয়ে। কর্ম ভগবান দেখতো, না তো পার্সেন্টেজ তো আরো ভালো আসার কথা ছিল। যাই হোক, দক্ষিণেশ্বরে গিয়ে সবাইকে বলতাম, এটা কেউ যদি কিছু টাদ্য বন্ধু বান্ধব সবাইকে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেওয়ার কথা বলতাম, যে মা খুব জাগ্রত ওখানে ফলে। তো আমার এক বান্ধবী ছিল বিবাহের 1 বছর আগের দিয়ে। আচ্ছা, তা ও না শ্বশুর বাড়িতে ধরো ওই সেম ছেলে মেয়ে হওয়ার ব্যাপারটা নিয়ে খুব জর্জরিত ছিল শ্বশুর বাড়িতে, সন্তান নিয়ে। সন্তান নিয়ে। তা ওকে বললাম যে তুই, তখন আমি অলরেডি তন্ত্রের লাইনে চলে এসেছি, আমার ছেলেও হয়ে গেছে। আচ্ছা, এবং ঈশ্বরকে অনেক দেখেছি 4-5 বছর ওর যাতে সন্তান হোক, সুস্থ থাক, ভালো থাক, কিন্তু কোনোভাবেই
চেষ্টা ভগবানকে ডাকা ফলেনি। তো যাই হোক, তন্ত্র মতে একটা চার্ট করেছিলাম যেন ও একটা সন্তান ভাগ্য পায়। আমার মনে হয়েছিল সন্তান ভাগ্যটা অনেক দেরিতে, কিন্তু অত দেরিতে হলে ও সমস্যায় পড়বে। আচ্ছা। তো দক্ষিণাকালী মাকে মনে রেখেই চারটা করা, এবং তাকে ডেকেই, মহাদেবকে, ঠাকুরকে ডেকেই চারটা করা। চারটা করা হলো, এবং বলেছিলাম তোমার মেয়ে হলে আমার ছেলের সাথে বিয়ে দেবো, তোমার কিন্তু মেয়ে হবে। কারণ আমি সেইভাবেই করা, আচ্ছা। ঠাকুরকে ডেকে যা গণনা এসছে আমার, সেইভাবেই চার্ট করা। তো তার ঠিক পরের মাসে প্রেগনেন্সি আসে, ও 9-10 মাসের মাথায় মেয়েই হয়েছে আমার। আমার হয়তো বৌমা হয়েছে, জানি না আমার সন্তানদের কপালে, তার সন্তানের কপালে কি আছে, এখন তো সেটা বলা যায় না, সেটা কার বলা কি যায় না। আছে। তখন একটা খুব আনন্দ, যেহেতু প্রিয় বান্ধবী, তারপর যে চারটা ঈশ্বরের নামে করা ছিল সেটা ফলেছে, সবার ফলে না, করিও না কখন আমি এরকম। তখন কি মনে হলো করে ফেললাম। তো মেয়ে হয়েছে। এখন মাঝে মাঝে বলে কি তোমার ছেলের বউ মনে হয়, যে মানে সে বলে না, তার হাজবেন্ড বলে, এদের কি একটা ডিল ছিল ছেলে মেয়ে হওয়ার সময়, যে মানে ছেলে আর ওর মেয়ে বিয়ে হবে। যাই হোক, সেটা ভগবান জানে, ওদের যা ভালো হবে সেটাই ভগবান করবে। কিন্তু যদি ঐশ্বরিক কপাল হয়ে থাকে তাহলে তো ওটাই হবে। একদম একদম। না, পার্বতী দি আমাদের প্রফেশনালি অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? তো উনি অ্যাস্ট্রোলজি করেন, উনি আমাদের আগেও অনেক রকমের রেমিডিস দিয়েছেন, আর পরবর্তীকালেও অনেক রেমিডিস দেবেন আশা করছি, আরো কিছু শেয়ারও করবেন, আরো রেমিডিস দেবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে, যেটা আমি সবসময় বলি, একটা লাইক কমেন্ট তো করতেই হবে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে নিজের পরিবার আর নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।